নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলেবল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 খবরের শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি নয়া সভাপতি, এবার তার মুখে জ্যোতিস্তুতি। কেন জানাবো, অবশ্যই সঙ্গে থাকুন। আর আমি সৈকত এই মুহূর্তে আপনাদেরকে জানাবো 2024-এর লোকসভা ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি। কি বলেছেন শোনাবো। মারাঠি অস্মিতার কথা বলে বাংলাকে বার্তা উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরের কি বার্তা তারা দিয়েছেন আমি নীলাঞ্জনা আপনাদের বিস্তারিত জানাবো। আর শুরুতে অবশ্যই যেটা বলছিলাম, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি নয়া সভাপতি, তিনি ব্যাটন হাতে নিয়েছেন, তিনি এখন ক্যাপ্টেন। দলকে কিভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন সেই প্রশ্ন যখন উঠছে, তখন তিনি কিন্তু বামরেড তত্ত্বের কথা বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন এই মুহূর্তে টার্গেট, এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে তৃণমূলকে সরানো, আর যা একমাত্র পারবে কে? বিজেপি। তাই একটা ভোটও নষ্ট নয়। আর সে কারণে তিনি বামেদের বলছেন যে কিছুটা জিনিস ভুলে থাকুন, আমাদের সঙ্গে আসুন। অর্থাৎ বামেদেরকে তিনি এই মুহূর্তে ফ্রেন্ড রিকোয়েস্টকে পাঠাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি, তার মুখে কি কৌশল শোনাবো। আজকের দিনে যদি জ্যোতি বসুকেও শ্রদ্ধা জানাতে হয়, তাহলেও তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। ভোট ভাগ করে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে আনা যাবে না। 26-এর আগে একটাই আবেদন, তৃণমূলকে সরানো। মানুষ বাইনারি তৈরি করে দিয়েছে 2019-এ, সেই বাইনারি কালীগঞ্জের ভোট পর্যন্ত অক্ষত আছে। মানুষ জানে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারবে। বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে, জোটের পক্ষে হারানো সম্ভব নয়। তাই ভোট ভাগ করবেন না। কিছুদিনের জন্য নিজেদের পতাকার রংটা ভুলে, পতাকাকে ভুলতে বলছি না, পতাকার রংটাকে ভুলে অন্তত তৃণমূলের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিন। তারপরে যে ন্যাচারাল অপোজিশনের স্পেস তৈরি হবে, তখন যে যার মতো করে নিজের পতাকা বেছে নেবেন। শ্রমিক ভট্টাচার্য যাদেরকে বার্তা দিচ্ছেন তাদের বক্তব্য কি, এবার সেটা শোনাবো। সুজন চক্রবর্তী বাম নেতা, তিনি বলছেন আসলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাভাবিক শত্রু বা স্বাভাবিক মিত্র বলে একটা ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে ন্যাচারাল অ্যালি হচ্ছে কারা? বিজেপি। এইটা বলছেন সুজন চক্রবর্তী। তার বক্তব্য শোনাবো। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য পাওয়া গেছে। তিনি বলছেন বিজেপি এতদিন ধরে বামেদের ভোট পেয়েছে, সমৃদ্ধ হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের এই কথা তাতে একেবারে শিলমোহর দিচ্ছে, সেটাই প্রতিষ্ঠিত হচ্ছে। আসুন শোনাই দুটো বক্তব্য। নয়া সভাপতি আপনাদের বারবার করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বলছেন বন্ধু হতে, 26-এর আগে বন্ধু হন, বন্ধু হন, বন্ধু হন। আপনারা এই বন্ধুত্বে সাড়া দেবেন এবং বামপন্থী ভোটাররা যেন আসেন সেই কথাও বলছে। সব ফ্রেন্ড রিকোয়েস্ট তো রিকোয়েস্ট নয়। মমতা ব্যানার্জি বলেছিল বিজেপি হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যালি, বিজেপি আমাদের ন্যাচারাল অ্যালি, এটা মমতা বলেছিল। স্বাভাবিক বন্ধুত্ব হচ্ছে তৃণমূলের সঙ্গে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে মানে আসলে তৃণমূলকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আরএসএস বলে দিয়েছে দেবী মুখোশের আড়ালে নয়, মুখোমুখি। এটা ছিল গণশক্তির হোর্ডিং, এটা গণশক্তির ক্যাচলাইন ছিল। গণশক্তির হোর্ডিং প্রচার করছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। আর আমি যে খবরে নজর রাখবো, 2024 লোকসভা ভোট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। 2 দফায় 4-5 হাজার ক্যামেরা বন্ধ করা হয়েছিল। বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তার কাছে সব তথ্য রয়েছে, তিনি এবার প্রকাশ করবেন। লোকসভা ভোট প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর। কি বলেছেন শোনাবো। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না। তাই সমস্যা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা 2বার করে বন্ধ করা হয়েছিল। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের কাছে, ঠিক সময় প্রকাশ করে দেবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন সেটা বিস্ফোরক। কে বা কারা ক্যামেরা বন্ধ করেছিল সেটা কমিশনের দৃষ্টিগোচর হয়েছিল কিনা, এরকম নানা প্রশ্ন এখন সামনে আসতে পারে, কিন্তু শুভেন্দুবাবু যা বলছেন সেটা সত্যিই বিস্ফোরক।
দেখো সৈকত, আজকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আজকে অভিযোগ করেছেন যে লোকসভা নির্বাচনের সময় 2024-এর লোকসভা নির্বাচনের সময় প্রতিটি দফাতে, অর্থাৎ যে কটা দফায় নির্বাচন হয়েছে প্রতিটি দফাতে বিকাল 4টা থেকে 6টার মধ্যে 4-5 হাজার করে ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে ক্যামেরায় রেকর্ডিং হয় বুথে, যে কারা ভোট দিচ্ছেন, কিভাবে ভোট হচ্ছে, সমস্তটা কিছু পরিষ্কার কিনা, যে ক্যামেরাতে রেকর্ড হয় সেই ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যে 6-7 দফায় ভোট হয়েছে বা 8 দফায় ভোট হয়েছে, সেই 8 দফা ভোটে 4টা থেকে 6টা অর্থাৎ শেষ 2 ঘন্টা এই ক্যামেরাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই ক্যামেরাগুলো বন্ধ করে দিয়ে প্রায় 20% করে ভোট কার্যত কারচুপি করা হয় বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও পাল্টা তৃণমূল কংগ্রেস তারা বক্তব্য রাখছেন যে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করে, কেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কোর্টে যাচ্ছেন না সেই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে যখন 2026-এর বিধানসভা নির্বাচন আমরা নজর রাখবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা, তিনি কি বলছেন শোনাবো। বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে এই জায়গায় আসে আজকে প্রমাণ হচ্ছে। দ্বিতীয় কথা, ওনার যদি এই বিষয়ে বলার থাকতো উনি এফিডেভিট করতেন, পিআইএল ফাইল করতেন, মামলা করতেন, বারণ কে করেছে। আসলে নাচতে না জানলে উঠোন দেখা। শুভেন্দু অধিকারীর মতো নেতা যত বিজেপিতে থাকবে তত আমাদের তৃণমূল কংগ্রেসের লাভ, কারণ ওর মুখ দেখলে রোজ বিজেপির ভোট কমে। শুভেন্দু জানে যে ওর সামনে থাকায় লোকসভা ভোটে বিজেপি 18 থেকে 12-তে নেমেছে। সেদিন শুভেন্দুর মতো নেতা থাকলে পরে আমরা ওকে লক্ষ্মী পেঁচা বলছি। ওর মুখ দেখলে, ওর কথাবার্তা শুনলে বাংলার মানুষ কিছু বিরক্ত হচ্ছে বিজেপির উপর, আর তৃণমূলকে আরো বেশি করে ভোট দেবে। আর আমি যে খবর আপনাদের জানাচ্ছিলাম, মারাঠি অস্মিতাকে সামনে রেখে বাংলাকে বার্তা উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে। মারাঠি অস্মিতার রাজনীতিতে 2 মারাঠি নেতা তারা জোট বেঁধেছেন। হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সমাবেশ, হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা, আর এই প্রসঙ্গে কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা তোপ দেখেছেন এবং তামিলনাড়ু কিংবা বাংলার প্রসঙ্গও তারা টেনে এনেছেন এবং বাম তৃণমূলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে। আর এই জায়গা থেকেই প্রশ্ন, তাহলে কি বিজেপিকে রুখতে আরো বৃহত্তর জোটের বার্তা দিলেন 2 নেতা? আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলেছেন শুনবো। তৃণমূল একেবারেই ভ্রান্ত রাজনীতি করেনি। যুগ যুগ ধরে বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন ভাষাভাষী বাংলায় থাকেন, তারা সবাই বঙ্গবাসী। বিজেপি যে ট্রেন্ডটা নিচ্ছে, বিজেপির রাজ্যগুলোতে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বা বিদেশি বলে তকমা লাগিয়ে তাদের উপর হামলা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে। কিন্তু যারা অন্য রাজ্যের অন্য ভাষায় কথা বলেন তারা তো পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে আছেন। আমরা তো বলি তারা বঙ্গবাসী। আমাদের তরফ থেকে তো আমরা বিভাজন করি না। একদিকে যেরকম আমরা দেখলাম যে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে তারা হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল বামেদের এক হওয়ার কথা বলছেন। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু কিছুদিন আগে এই বিষয় নিয়ে সরব হয়েছেন, যেখানে তার অভিযোগ ছিল যে বাংলা ভাষায় কথা বলা মানুষেরা যখন বাঙালিরা অন্য রাজ্যে যাচ্ছেন, বাংলা ভাষায় কথা বলছেন, তখন তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। বাংলার লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতে, নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতে, সব ভুলে গেছি এরা। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? নবজাগরণ, সমাজ সংস্কার, সবকিছুতে বাংলা দেখলেই মুখ্যমন্ত্রী বিষয় নিয়ে সরব হয়েছেন যে বাংলা ভাষীদের অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে গেলে হেনস্থার শিকার হতে হচ্ছে। রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, হিন্দি চাপিয়ে দেওয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাম তৃণমূলকে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরেও তো বলছেন যে
মারাঠি অস্মিতার কথা, এবং মারাঠি অস্মিতার কথা বলতে গিয়ে বলছেন যে বাংলাতেও তৃণমূল সিপিআইএম একজোট হন, আঞ্চলিক দলের দিকে তাকান, বিজেপিকে হটাতে হবে। সেটাকে তাহলে কিভাবে বলতে পারবো না এক্ষুনি। বহুদিন আলাদা আলাদা থেকেছেন উদ্ধব রাজ ঠাকরে, অনেকেই মনে করছিল ওটা একসাথে থাকলে হয়তো ভালো হতো, এখন আপাতত একসাথে থেকেছেন। আগে দেখুন বন্ধুত্ব কতদিন টেকে বা কিভাবে টেকে, দেখুন বন্ধুত্বের মধ্যে কাটা আছে কিনা দেখুন। আর এবার কসবা কাণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে। মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, তাকে কলেজে নিয়োগ করেছিল কি, এই প্রশ্ন এখন উঠতে বাধ্য, কারণ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কলকাতার অন্ততপক্ষে 11টা থানায় তার নামে অভিযোগ দায়ের করা হওয়ার পরেও তার বিরুদ্ধে কেউ কেন ব্যবস্থা নেয়নি, এবং এই অভিযোগগুলো জানার পরেও কলেজ কর্তৃপক্ষ কিভাবে এই দাগি অপরাধী ম্যাঙ্গোকে কলেজে নিয়োগ করলো, এই প্রশ্ন উঠছে। এখানেই আরো গুরুত্বপূর্ণ তথ্য দেব। নয়না চট্টোপাধ্যায় ভিসি, তিনি স্বয়ং 2022 সালের মার্চ মাসে কলকাতায় একেবারে লালবাজারে গিয়ে তিনি চিঠি দেন। কেন? কারণ কলেজের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এই মনোজিৎ ওরফে ম্যাঙ্গো গন্ডগোল পাকাতে পারে, সেই আশঙ্কা থেকে চিঠি, এবং তার ঠিক 6 মাস বাদেই তাকে কলেজে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হলো, এবং তাতে নয়না চট্টোপাধ্যায় সই, এবং 2024 সালে তাকে পুনর্নবীকরণ করা হলো, রিনিউয়াল করা হলো। এত কিছু অভিযোগ থাকার পর যিনি অভিযোগ করছেন লালবাজারে গিয়ে, তিনি আবার তার সই, এবং অশোক দেব যিনি হচ্ছেন এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, তার সই দেওয়া এই নয়না চট্টোপাধ্যায়, তার ঠিক কি ভূমিকা ছিল? কেন তিনি অভিযোগ করলেন, আবার তিনি তাকে নিয়োগ করছেন, এই ম্যাঙ্গোকে নিয়োগ করছেন? উঠছে একাধিক প্রশ্ন। কলেজের অনুষ্ঠানে মনোজিৎ মিশ্র গোলমাল করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে 2022 সালের মার্চ মাসে লালবাজারে চিঠি লিখেছিলেন এই কলেজের বর্তমান প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো তার 6 মাসের মধ্যেই এই সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্রকে যখন অস্থায়ী হিসাবে নিয়োগ করা হলো, তাতে সায় দিলেন তিনি। শুধুমাত্র তাই নয়, 2024 সালে 30শে অগস্ট যখন সেই সিদ্ধান্ত পুনর্নবীকরণ করা হলো, গভর্নিং বডির সেই নোটিশে সাইন রয়েছে প্রেসিডেন্ট অশোক দেব এবং তার সঙ্গে সঙ্গে নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপালেরও। প্রশ্ন উঠছে, যার বিরুদ্ধে গোলমাল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে নয়না চট্টোপাধ্যায় তিনি নিজেই লালবাজারকে চিঠি লিখছেন, তাকেই আবার নিয়োগ সংক্রান্ত নোটিশে নিজে কিভাবে সাই দিয়ে সই করছে। ক্যামেরা পার্সন জয়ন্তর সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। আর আমি যে খবরে নজর রাখবো, 3 লাখে যন্ত্র এলো 15 লাখে, বিতর্কে আর আহমেদ ডেন্টাল কলেজ। সবচেয়ে দামি যন্ত্রটির দাম প্রায় 8.5 লক্ষ টাকা, সেই যন্ত্রই কেনা হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। অভিযোগ জমা পড়ল মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে তো দুর্নীতি হচ্ছে, ফলে ডেন্টাল কলেজের ক্ষেত্রেও আমরা দেখছি যে বিভিন্ন যন্ত্র নিয়ে যে দুর্নীতির প্রসঙ্গ সামনে এসেছে। আমরা আরজিগড় আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি যে সেখানে যেভাবে ধরুন মেশিন কেনা থেকে শুরু করে যেভাবে ডেড বডি কিংবা যেভাবে পুরনো ইনজেকশানের সিরিঞ্জ থেকে ওষুধপত্র যেভাবে দুর্নীতি হয়েছে, সমস্ত জায়গাতে বরাত কিন্তু দিনের পর দিন একটা নির্দিষ্ট সংস্থা বা ব্যক্তিই পাচ্ছে। এটা আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, ডেন্টাল কলেজগুলোতে দুর্নীতি চলছে, এবং এই দুর্নীতি প্রশাসনিক লেভেলে, মানে এর সঙ্গে শুধুমাত্র কলেজের অধ্যক্ষ এমএসভিপি তারাই কিন্তু নয়, স্বাস্থ্য দপ্তরে যারা বড় কর্তা আছে তারাও জড়িত। হ্যাঁ, তাদের প্রত্যক্ষ মদত না থাকলে এই ধরনের দুর্নীতি হতে পারে না। যন্ত্র কেনা এবার দুর্নীতির অভিযোগ আর আহমেদ ডেন্টাল কলেজের বিরুদ্ধে, এবং অভিযোগ এই আর আহমেদ ডেন্টাল কলেজে একেবারে পুরনো বিল্ডিংয়ে যে দোতলায় শিশুদের দাঁতের চিকিৎসার জন্য 2টি মেশিন কেনা হয়েছে, পেডোডন্টিক্স এবং প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি। এই 2টি মেশিন 3.5 লাখের মেশিন, যেটা বাজার দর রয়েছে 3.5 লাখ টাকা, কিন্তু সেটা কেনা হয়েছে প্রায় 15 লাখ টাকার উপরে। এমন একেবারে বিপুল
বিপুল অঙ্ক বরাদ্দ করে টাকা দিয়ে কেনা হয়েছে এই দুটি মেশিন। আর এখানেই প্রশ্ন উঠছে যে 3.5 লাখের মেশিন কেন 15 লাখের উপরে বেশি অঙ্কের টাকা দিয়ে কেনা হবে? আর সেই অভিযোগের ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছে এই একেবারে যন্ত্র সরবরাহকারী একটি সংস্থা। ক্যামেরা পার্থপালের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। এ নিয়ে বিজেপির রাহুল সিনহা এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ রাহা কি বলছেন শোনাবো। এখন এই যে ডেন্টাল হসপিটালে 3 লাখ টাকার মেশিন, সেটা কেনা হলো 15 লাখ টাকায়। আর সাথে সাথে টেন্ডারের সমস্ত নিয়ম বহির্ভূতভাবে কাজ দেওয়া হচ্ছে, বেছে বেছে যে কোম্পানির কাছ থেকে পয়সা পাওয়া যাবে সেই কোম্পানিকে। আমরা পরিষ্কার ভাবে চাই এর নিরপেক্ষ তদন্ত হোক এবং যারা এর সাথে যুক্ত সেই দুপক্ষের বিরুদ্ধেই কঠোর। দেখুন, বামফ্রন্টের জামানায় কেউ অভিযোগই করতে পারতো না, আজকে এই অভিযোগটা জমা পড়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরে যখন অভিযোগ জমা পড়েছে, নিশ্চিতভাবে এটা তদন্ত হবে এবং যদি এর মধ্যে। আর এবার আমি যেদিকে নজর রাখবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দলের ব্যক্তি কেন্দ্রিকতা নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে তিনি বলছেন যে দলের একটা অংশের ব্যক্তি কেন্দ্রের প্রবণতার দিকে তাদের ঝোঁক বাড়ছে, আত্মকেন্দ্রিকতার দিকে তাদের ঝোঁক বাড়ছে। আর এই প্রসঙ্গে তিনি এটাও বলছেন যে দলের ঊর্ধ্বে ব্যক্তি নয়, ব্র্যান্ড বুদ্ধ প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। দলের প্রয়োজনে, পার্টির প্রয়োজনে কোনো ব্যক্তিকে সামনে রাখা হয়, কিন্তু কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়। বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনবো। অনেকে তো দেখা গিয়েছিল যে বেশ কিছু, আপনি এর আগেও বলেছিলেন যে সেই প্রবণতা, ব্যক্তিকেন্দ্রিকতা, সেই প্রবণতা বাড়ছে, সেই প্রবণতা কি কাটানো গেল? প্রবণতা কাটা খুব সহজ ব্যাপার না, সময় সাপেক্ষ। প্রবণতা কাটবে। ব্যক্তি নিশ্চয়ই ভূমিকা আছে, কিন্তু ব্যক্তি কখনো সংগঠনের ঊর্ধ্বে উঠতে পারে না। সামগ্রিক চেতনার ঊর্ধ্বে উঠে কোনো ব্যক্তি এগিয়ে যেতে পারে না। ব্যক্তিকে তার ব্যক্তিগত ভূমিকা পালন করতে হবে, সামগ্রিক গোষ্ঠীবদ্ধ ভূমিকাকে নেতৃত্ব দেওয়ার জন্যে। এইটাই ইতিহাসের শিক্ষা, সেই শিক্ষা মেনেই চলতে হবে সবাইকে। পার্টি নিশ্চয়ই নির্দিষ্ট একটা প্রয়োজনের সময় কোনো ব্যক্তিকে হয়তো সামনে রাখেন, কিন্তু সেটা ব্যক্তিকে প্রচারের উদ্দেশ্যে নয়, দলকে প্রতিনিধিত্ব করছে সেই উদ্দেশ্যে। যেমন 2000 সালে 2005-এর যে কলকাতা মেয়র নির্বাচন হয়েছিল, তখন তো দলই কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে এগিয়েছেন, কিন্তু দল, ব্যক্তি কিন্তু দলের ঊর্ধ্বে নয়। যখন ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে যাওয়ার চেষ্টা করবে, তখন সমস্যা তৈরি হবে। সেই সমস্যার অভিযোগ তো আপনাদের কানেও এসছে, আপনাদের দলের ক্ষেত্রে সাম্প্রতিক হাল ফিলে সেই সমস্যা। না, এটা কোনো ব্যাপারই নয়। এটা একদল চেষ্টা করছেন, খুবই ক্ষুদ্র একটি দল, তারা চেষ্টা করছেন হয়তো ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা এবং ঝোঁককে মাথায় তুলতে। তারা শিখে যাবেন যে ব্যক্তিকেন্দ্রিক ঝোঁক দিয়ে হয় না। আপনারা তো বিশ্বাস করতেন যে ব্যক্তির চেয়ে দল বড়, সেখানে সেই দলে অনেক ধরনের ট্যাগলাইন, অনেক ধরনের উপমা, সেগুলো শোনা গিয়েছে। ট্যাগলাইন দিচ্ছেন তারা খুব যে আমাদের দলের নিবিড় সমর্থক বা আদর্শনিষ্ঠ মানুষ তা তো নয়, তারা বাম পরিধিতে প্রাণিত হচ্ছেন, তারা দিচ্ছেন। সেই ট্যাগলাইন দিয়ে তো বিচার হবে না, বিচার হবে তো মাঠে ময়দানের লড়াইটা দিয়ে। সেই মাঠে ময়দানের লড়াইটা কি করছে আপনাদের? নিশ্চয়ই, আমি তো দেখতে পাচ্ছি করছে তো। ছাত্র যুবরা তো প্রচুর কর্মসূচি গ্রহণ করছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়। এখন ব্যক্তিগতভাবে কে কার ট্যাগলাইন দিলেন, এটা যদি মাথা খারাপ করি তাহলে মুশকিল। দেখতে হবে আসল লড়াইটা হচ্ছে কিনা, এবং লড়াই হচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিস্ফোরক মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনবো। সিপিএম আছে পার্টিটা, কোন পার্টির কথা বলছেন বিকাশ বাবু? যে পার্টিটা উঠে গেছে তা সেই পার্টিটা নিয়ে আবার বিকাশ বাবু বলছেন যে ব্যক্তি কেন্দ্রিক। আরে আছেটা কি পার্টি? সমষ্টিগতও কিছু নেই, ব্যক্তিগতও কিছু নেই। বিজেপি নেতাকে বেঁধে মারধর, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। ঘাটালে বিজেপির বুথ সভাপতিকে মারধর করা হয়েছে, পুলিশ গিয়ে বিজেপি নেতাকে উদ্ধার করেছে। বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর তার জেরেই মারধর করা হয়েছে তাকে। ঘাটালে বিজেপির বুথ সভাপতিকে মারধর করা হয়েছে, পুলিশ গিয়ে বিজেপি নেতাকে উদ্ধার করে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।